আমার কাছে মনে হচ্ছে বিএনপি লেজে গোবরে করে ফেলছে। বিএনপি ভাবছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আমার এদের দরকার, সুতরাং এদের বেয়াদবি আমি সহ্য করি। আবার গায়ের উপরে বেশি উঠে গেলে এরাই বিএনপি আবার মারছে এদেরকে। এর কারণটা হচ্ছে এগুলো করে আপনি রক্ষা করতে পারবেন না কোনো কিছু। আপনাকে থাকতে হবে স্থির সিদ্ধান্তে, আপনি আইনের শাসন দেবেন নাকি জঙ্গলি শাসন দেবেন। সব মিলিয়ে পুরো ব্যবস্থা আজকে একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের দিকে ধাবিত, ইংলিশে বলে প্রন টু ফ্যাসিজমের দিকে যাচ্ছে। আপনি আবার এত জঙ্গি কথা বললেন, আবার পরের দিন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সরকারের সিনিয়র মন্ত্রী বৈঠক করে অনুরোধ করলেন যে আরো তেল পাঠান। তার মানে কি আপনি প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ করে আপনি থাকতে পারবেন না, আমি যুদ্ধ চাই না, পরিষ্কার বক্তব্য। আবার তাকে মঞ্চে ডেকে আনছেন, তাহলে কি আপনি ইউনূসের এই সমস্ত বেআইনি কর্মকাণ্ড, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা, দেশে মবক্রেসি করা, মববাসদেরকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতি করা, আপনার সুইস ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 44% টাকা বেশি পাচার হয়েছে ইউনূসের আমলে, এগুলোর কোনোটা তদন্ত করছেন না, তাহলে আপনি কি মেসেজ দিচ্ছেন? আওয়ামী লীগের সময় অনেক দুর্নীতি হয়েছে, আপনি পান্না সাহেব আপনি নিজে এগুলোর প্রতিবাদ করেছেন। আওয়ামী লীগের অগণতান্ত্রিক সিদ্ধান্ত আছে, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, বিচার বিভাগকে দলীয়করণ করেছে, আমরা সেটা তীব্র আন্দোলন করেছি, কিন্তু এখনো তো দলীয়করণ বন্ধ হয়নি। এখনো তো বিচার বিভাগ সরকারের সুরে সুরেই কথা বলে, এখনো তো শোন অ্যারেস্টের অর্ডারকে স্টে করে দেয় আপিল বিভাগ, পুলিশকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় বা এক্সিকিউটিভকে ব্ল্যাঙ্ক চেক দেয় যে কোনো মানুষকে হয়রানি করা। আপিল বিভাগ থেকে জামিন নিশ্চিত হওয়ার পর কোনো লোক সহজে ছাড়া পাচ্ছে না, জেলাররা হাতড়ে বেড়াচ্ছে কোথায় শোন অ্যারেস্ট আছে, তো কোনো কিছু পরিবর্তনও হচ্ছে না, আর আপনি লম্বা লম্বা কথা বলবেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আলোচনায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রাজনীতি বিশ্লেষক সৈয়দ মামুন মাহবুব। সৈয়দ মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে প্রশ্নটি রাখতে চাই, 5 আগস্ট রাষ্ট্রপতির একটি অনুষ্ঠান ছিল, অভ্যুত্থানের যে 2 বছর পূর্তি। আমরা দেখলাম সেই অনুষ্ঠানে যে হট্টগোল, বিশৃঙ্খলা, এক ধরনের রাষ্ট্রীয় সব ধরনের প্রোটোকল ভেঙে পড়া, সেই জায়গা থেকে আমরা যে বিদেশি কূটনীতিকরা আমন্ত্রিত ছিলেন, বিভিন্ন দেশের কূটনীতিক, তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন, এক অর্থে পালিয়েই প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন এবং পালালেন বটে। এটি আন্তর্জাতিক বিশ্বে কি ধরনের মেসেজ যাচ্ছে আমাদের কাছ থেকে? জি ধন্যবাদ। দেখেন, আমিও এটা দেখেছি 5 আগস্টের প্রোগ্রামে। আমি ছোট্ট একটা গল্প দিয়ে বলি। নোয়াখালী অঞ্চলে আমাদের এক বড় ভাই আইনজীবী, ওনার মুখে শোনা একটা গল্প রসিকতার ছলে, যে উজির আলী বলে এক লোক জিন পুষত। সেই জিন দিয়ে সে সারা পাড়ায়, মহল্লায়, জেলায় বিভিন্ন লোককে ডিস্টার্ব করতো, এর গলা কামড়ে ধরতো, ওর মাথা চুল ছিঁড়ত, একে ধরতো, ওকে ধরতো। তো উজির আলী জিন, এটা উজির আলী করা মানে উজির আলীর সঙ্গে কেউ বাদলে উজির আলী এগুলো করাতো। তো জিন এক সময় টায়ার্ড হয়ে উজির আলীর গলা চেপে ধরেছে। তো তখন পাড়ার লোকরা বলছে যে এবার উজির আলী জিন উজির আলীকে ধরেছে। এই যে আমরা জুলাই 24 থেকে আজ অবধি এই যে একটা পুরা প্রজন্ম না, একটা প্রজন্ম বা একটা রাজনৈতিক জঙ্গি মতবাদী গোষ্ঠী গণতন্ত্রের নামাবলী গায়ে জড়িয়ে গণতন্ত্র রক্ষা করার নাম করে আসলে স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট চিন্তা থেকে উদ্ভূত হয়ে এই যে 24 মাস ধরে আমরা বেয়াদবিগুলোকে প্রশ্রয় দিল, প্রথমে ডক্টর ইউনূস সরকার, পরবর্তীতে বিএনপিও, তারেক জিয়া সাহেবের সরকারও, তার একটা হাতে নাতে প্রমাণ হলো যে সেই পুরাতন কথা, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলে ফ্র্যাঙ্কেনস্টাইনকে যে তৈরি করে তাকেই ফ্র্যাঙ্কেনস্টাইন খেয়ে ফেলে, এবং এই 5 আগস্টের অনুষ্ঠান তাই হয়েছে, মূলত পণ্ড হয়ে গেছে। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে একটা তথ্যচিত্রে তাদের ভাষায়, এনসিপি বা যারা যারা ছিল বা অন্য যারাও ছিল তাদের ভাষায় কিছু তথ্য বিকৃতি আছে বা উল্টো তথ্য আছে, আপনার আবু সাইদের ছবি নাই, তো সেইটার প্রতিবাদের অনেক রকম ভাষা থাকে। কিন্তু ফরেন ডিপ্লোম্যাটদের অনুষ্ঠানে, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা যে স্টাইলে আন্দোলনটা দেখালো, আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, এইটা যখন শেখ হাসিনার বিরুদ্ধে তারা করেছে, বা ধরেন 5 আগস্টের পরে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা, ইভেন আওয়ামী লীগকে অপছন্দ করে কিন্তু প্রগতিশীল চিন্তা চেতনা, সাংস্কৃতিক গোষ্ঠী, পত্রিকা অফিস, সবগুলোতে যখন হামলা করেছে,
তখন তখন ডক্টর ইউনূস, আসিফ নজরুলরা বাহবা দিয়েছে, বিএনপি সরকারও ধরি মাছ নাছুই পানি করেছে। আজকে তার রেজাল্ট। এবং আপনি তো বলছেন ডিপ্লোম্যাটরা পালিয়ে গেছে ভয়, সেইটা তো আছে। আমি তো অনুষ্ঠানটা পরে বিভিন্ন চ্যানেলে দেখলাম, রাষ্ট্রপতির পিছনে এক সময় গিয়ে ওই ওনার এসএসএফ এর বোধহয় আর্মির অফিসাররা ঘিরে ধরলো, এবং অনুষ্ঠান এই উত্তেজনা এবং হটকারিতা চলাকালেই সালাউদ্দিন সাহেবের সামনে এসে পুলিশের এক উচ্চপদস্থ নাকি সেনাবাহিনী, আমি ড্রেস দেখেও বোঝা যায় না, উনি ভদ্রলোক হতাশ হয়ে বলছিল যে আমরা কি তাহলে চলে যাব রাষ্ট্রপতিকে নিয়ে, অথবা এরকম ডিপ্লোমেট দিন, এরকম জাতীয়, মানে উনি বের করে উদ্বেগ, দিয়েছিলাম। মানে উদ্বেগ উৎকণ্ঠা। এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা আহমেদ আজম খান, সরকারের বয়স মাত্র 5.5 মাস, গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়েছেন, ওনাদের দাবি এত নত জানু কেন? 20 বার করে করজোরে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি। তার চেয়ে আমি বলবো মুক্তিযোদ্ধার পুত্র ইশরাক হোসেন আবেগে ঠিকই বলেছে যে আপনারা কি এখানে জাহির করতে এসছেন না কি করছেন? এই যে বেয়াদবিগুলোকে প্রশ্রয় দিলে, অসভ্যতাকে প্রশ্রয় দিলে, আনকালচার কালচারকে কালচার বললে, এবং অন্যের বাড়িতে আগুন দিলে যখন খুশি হন আপনি, তখন ওই আগুন আপনার বাড়িতে লাগে, এটাই তার প্রমাণ। এখন বিএনপিকে আমি পরিষ্কার কথা বলি, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, গণতান্ত্রিকভাবে দেশ চালাবে, সবার প্রতি আইনের শাসন করবে, নাকি জুলাই আন্দোলনের অজুহাত দিয়ে ডক্টর ইউনূস যেরকম 18 মাস ধরে, বাংলাদেশে এমনি তো আমরা হাজারো অত্যাচারে আছি, রাজনৈতিক দলের অত্যাচার, পান্ডাদের অত্যাচার, গুন্ডাদের অত্যাচার, মৌলবাদীদের অত্যাচার, স্বাধীনতা বিরোধীদের অত্যাচার, তার সঙ্গে যুক্ত হয়েছে মবক্রেসি, আপনার বাসা বাড়িতে গিয়ে হামলা, ছাত্রলীগের ছেলেকে না পেলে তার মাকে মেরে ফেলা, তার বোনকে অপমান করা, একে ওকে ধরা, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা, তারপরে আপনার পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া, যেটা একবারই পাকিস্তানিরা করেছিল 25শে মার্চের রাতে, দৈনিক ইত্তেফাক আর দৈনিক সংবাদে আগুন দিয়েছিল। ঠিক পাকিস্তানি বাহিনীর, বর্বর বাহিনীর মতোই তাদের অনুসারীরা প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দিয়েছে। আপনার প্রথম আলো পছন্দ না হলে পড়বেন না, আমি অনেক পেপার পড়ি না যেগুলো আমার ভালো লাগে না, কিন্তু তাই বলে তো কোনো অফিস পোড়ানোর অধিকার আপনার নাই। তো এই যে একটি অগণতান্ত্রিক কালচার এবং একটি ফ্যাসিবাদী চিন্তা, আমি এই সুযোগে আরেকটা কথা বলি, আজকাল একটা সবাই বলে কিছু হলে ফ্যাসিস্টের অনুসারী, ফ্যাসিস্ট। আপনি বলেন ফ্যাসিবাদের সংজ্ঞাটা একটু বোঝেন কিনা? ফ্যাসিবাদের কয়েকটা এস্টাবলিশ সংজ্ঞা আছে। এক হচ্ছে ভিন্ন মতকে দমন করা, বর্তমানে তাই করছে একটা। নাম্বার 2, আজ্ঞাবহ বিচার ব্যবস্থা, অব দালাল মিডিয়া, কৃত্রিম শত্রু সৃষ্টি করা, একটা জাতিগোষ্ঠী বা একটা রাজনৈতিক মতবাদকে টার্গেট করে তাকে হত্যা করা, সামাজিকভাবে নাজেহাল করা, আর লার্জার দ্যান লাইফ, অর্থাৎ একটা ব্যক্তি সব, অথবা একটা আদর্শই সব। যে একটা কোটা আন্দোলন থেকে শেষ মুহূর্তে সরকার বিরোধী আন্দোলন, তার সঙ্গে 15 বছরে বিএনপি সহ অন্যান্য দলগুলো যে সরকার বিরোধী আন্দোলন করছিল, সেই শক্তির মিলনে, হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের অসংখ্য অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছিল, অগণতান্ত্রিক পদক্ষেপ ছিল, কিন্তু আপনি তারপরে আপনি আপনি কতটা গণতান্ত্রিক আচরণ করছেন তার কোনোটা প্রমাণ আছে? বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের দোহাই দিয়ে, এখন তো জুলাই যোদ্ধা বললে সব মাপ, আর জুলাই যোদ্ধা বা কি টার্ম, সব মিলিয়ে পুরো ব্যবস্থা আজকে একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের দিকে ধাবিত, ইংলিশে বলে প্রন টু ফ্যাসিজমের দিকে যাচ্ছে। এটা আমাদের খুব উদ্বেগের বিষয়। এবং রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে অসভ্যতা হয়েছে, বিএনপিকে এখন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে এই বেয়াদবকে আর কতটা প্রশ্রয় তারা দেবে। এখন কি তারা তাদের প্রয়োজনে প্রশ্রয়টা দিচ্ছে? যেমন ইউনূস দিয়েছিল, আমরা দেখলাম যে বঙ্গভবনে যখন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তখনও বঙ্গভবন আক্রমণের মুহুর্মুহু প্রচেষ্টা, বঙ্গভবনের আশপাশে ককটেল বিস্ফোরণ, অনেক কিছু তো আমরা দেখেছি। মানে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত, সেনা সদস্যদের আহত হওয়া, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন সাহেব তিনি এই মন্তব্য করতে বাধ্য হলেন যে আমি ইংরেজিতে বক্তব্য দিতে চেয়েছিলাম কূটনীতির যে উদ্দেশ্যে, যাতে আমাদের মেসেজ সারা বিশ্বে পৌঁছে যায়, সেটিও আমি দিতে পারলাম না। আহ আপনি বলছেন যে ফ্যাসিজমের দিকে যাচ্ছে, অবশ্যই মানে ফ্যাসিজমের যে, শুনেন,
বুলগেরিয়ার বিখ্যাত বুদ্ধিজীবী দিমিত্রভ ফ্যাসিবাদের যে সংজ্ঞা দিয়েছে, যারা সারা বিশ্বে স্বীকৃত, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাসিজম বিরোধী জাদুঘরে ফ্যাসিবাদের সার্বজনীন ইন্টারন্যাশনালি রেকগনাইজড অ্যাক্লেইমড যে 7টা বৈশিষ্ট্য আছে, আমি যেগুলো বললাম আপনাকে, তো সবগুলি তো বাংলাদেশে বিদ্যমান দেখছি। তো এগুলো, এই যে অসভ্যতা, অ্যানার্কিজম, এটাকে যখন আপনি রাষ্ট্রীয় মদত দেন, তখন তো এটা রাষ্ট্রের কালচার দাঁড়ায়। আর বিদেশিরা যেটা ভাববে যে এরা, অনুষ্ঠান হচ্ছিল সাবেক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, এখন তো আমাদের সরকারগুলোর প্যাটার্ন আসলে সব নাম বদল করে, যাক এখন যে নাম হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। তো সেইখানকার ভিতরে কিন্তু রাষ্ট্রপতি যেহেতু, কাজে এটা সর্বোচ্চ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেরই বিদেশিরা বুঝলো কোনো সিকিউরিটি নাই। তো এখানে আপনার ওই আপনার কথায়, মুখের কথায় বিদেশিরা এসে বিনিয়োগ করবে, বিনিয়োগ এত সহজ না। ওরা খবর টবর নিয়ে আসবে। যেখানে রাষ্ট্রপতির সিকিউরিটির জন্য মঞ্চে রাষ্ট্রপতির সামরিক অফিসারদের উঠে যেতে হয়। আমি তো এই যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা স্পিকার সাহেব, আমি তো ওনার আচরণও আমি লজ্জিত একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। এত বড় বেয়াদবির পর ওনার উচিত ছিল অনুষ্ঠান বন্ধ করে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দেওয়া যে এটা তদন্ত করো, কারা দায়ী, এই ঘটনা ঘটলো কেন, প্রয়োজনে এই অনুষ্ঠান আবার হবে। এটা তো আপনি সন্ত্রাসীদের সঙ্গে আপোষ করলেন, আপনি মব স্টার, মববাজদের সঙ্গে আপোষ করলেন। এই আপোষের রেজাল্ট বিএনপির জন্য ভালো হবে না ভাই। এখন শুনতে অপ্রিয় লাগলেও এই 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 কিন্তু আপোষ, এই মবদের সঙ্গে আপোষ যেটা বিএনপি করছে, এই আপোষ, এই মব একদিন তাদেরকেও কামড় দেবে, অলরেডি দিচ্ছে। আমরা জুলাই অনুষ্ঠানকে কেন্দ্র করে বা 5 আগস্টের অনুষ্ঠানকে কেন্দ্র করে আরেকটি ঘটনা দেখলাম। সেটি প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর ইউনূস দর্শক সারিতে বসেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তাকে সম্মান জানালেন, তাকে মঞ্চে ডেকে তার পাশে বসানোর ব্যবস্থা করলেন। ওকে, ভালো, ঠিক আছে, তিনি গুরুজনদের সম্মান দিচ্ছেন। কিন্তু যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শত শত শিশু হত্যার অভিযোগ, যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের খোল নলচে পাল্টে দেওয়ার অভিযোগ, মবক্রেসি সৃষ্টির অভিযোগ, জঙ্গিবাদে উস্কানি দেওয়ার অভিযোগ, একের পর এক মামলা করতে যাওয়া হয়, সেই মামলা গ্রহণ করা হয় না। আপনি নিজেও মামলা করেছেন, সেই মামলা খারিজ হয়ে যায়। সেই ব্যক্তিকে আসলে মঞ্চে ডেকে আমরা এটি কতটা স্বাভাবিকভাবে ধরবো? এটি কেবলই শ্রদ্ধা প্রদর্শন? আর যদি শ্রদ্ধা প্রদর্শন হয়েই থাকে, তাহলে যে শত শত শিশুর যে মানে নিহত হলো, তাদের যে বাবা মা, তাদের প্রতি কি সম্মান জানানো হলো? না, আমি, ওটা হচ্ছে যে অনুষ্ঠান স্থলে ডক্টর ইউনূস সাহেব নিচে মানে মঞ্চের বাইরে শ্রোতাদের আসনে বসা ছিলেন। জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী ওনাকে এনে, ডেকে এনে হাত ধরে অনুরোধ করে পাশে বসিয়েছেন। আমি এই রাজনৈতিক শিষ্টাচারকে সম্মান জানাই, তারেক জিয়ার এই ভূমিকাকে আমি স্বাগত জানাই। কিন্তু এই ভূমিকার আরো একটু ভূমিকা রয়ে গেছে, আরো একটু কাজ রয়ে গেছে। সেই কাজটা যদি এখনো তারেক জিয়া সাহেব করে, তার সরকার করে, তাহলে আমরা বুঝবো যে শিষ্টাচারও ভালো, আবার আইনের শাসনও হচ্ছে। আপনি ইউনূসের বিরুদ্ধে অন্য মহসিন সাহেব যখন মামলা করতে গেল, অ্যাটর্নি জেনারেল ঝাঁপিয়ে পড়লো যে না, এগুলো কোনো তদন্ত করতে দেওয়া যাবে না, অন্য মামলায় বলছি, আবার তাকে মঞ্চে ডেকে আনছেন। তাহলে কি আপনি ইউনূসের এই সমস্ত বেআইনি কর্মকাণ্ড, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা, দেশে মবক্রেসি করা, মববাজদেরকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতি করা, আপনার সুইস ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 44% টাকা বেশি পাচার হয়েছে ইউনূসের আমলে, এগুলোর কোনোটা তদন্ত করছেন না? তাহলে আপনি কি মেসেজ দিচ্ছেন? যে তাহলে কি এই সরকার ইউনূসেরই এক্সটেনশন? তাহলে কি জুন 25 সালে যে তারেক জিয়া এবং ইউনূসের মধ্যে বৈঠক হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী সাহেবের সঙ্গে, তা সেটা কি এই বৈঠকেরই রেজাল্ট? তাহলে মানুষও বুঝবে, মানুষও তার মতো করে সিদ্ধান্ত নেবে। আহ, শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে অনেক কিছুই ঘুরে গেল আমরা দেখলাম, এবং আহ আগে থেকেই সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো। এক ধরনের তথ্য উপদেষ্টা বললেন যে যে কেউ সংবাদ প্রচার করলে আহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার আইসিটি থেকে বলা হলো যে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, শুধু এই অংশটুকু, অন্য কথা প্রচার করা যাবে। যাই হোক, এক ধরনের কন্ট্রাডিকশন।
আহ পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা যখন বক্তব্য দিলেনই, সংবাদ সম্মেলনে উপস্থিত হলেনই, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি ঠিক নয়, করা প্রতিবাদ, প্রতিক্রিয়া, এবং সেখানে যেসব শব্দ ইউজ করা হয়েছে, যে টার্ম গুলো ইউজ করা হয়েছে, সেটা নিয়ে তুমুল সমালোচনা চলছে গত 2-3 দিন ধরে। আবার পরবর্তীতে ভারত থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত, বেশি বেশি পাইপলাইনে বেশি বেশি ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছে। মানে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে ভারতের সাথে সম্পর্কের অবনতি আহ এই পর্যায়ে রয়েছে বা উন্নতি হচ্ছে না, সরকার কি শেখ হাসিনা ইস্যুটাকে শুধুমাত্র ক্যাশ করতে চাইছে, নাকি তারা আসলেই আহ আহ, তাদের যে পররাষ্ট্রনীতি, সবার সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক রাখতে চায়? মানে আমরা আসলে বুঝতে পারছি না, আপনার ব্যাখ্যাটা কি? 24-এর আন্দোলনে নানা বিতর্কিত ভূমিকা, বেআইনি ভূমিকা বলবো, দাম্ভিক ভূমিকা সরকারের থাকতে পারে, কিন্তু ওটাই তো শুধু ইতিহাস না আওয়ামী লীগের। আওয়ামী লীগের ইতিহাস 49 সাল থেকে, 52-র ভাষা আন্দোলনে, 54-র যুক্ত ফ্রন্টে মুসলিম লীগকে কবর দেয়া, 58-র আইয়ুবের সামরিক শাসনের পরে শেখ মুজিব তখনও বঙ্গবন্ধু হননি, তার আন্দোলন, 62 শিক্ষা, 66 সালে বাঙালির মুক্তি সনদ ম্যাগনা কার্টা 6 দফা বঙ্গবন্ধু কর্তৃক ঘোষণা, 69-এর গণঅভ্যুত্থান, সর্বোপরি 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এরশাদ বিরোধী আন্দোলন, পরবর্তীকালে 96-তে একক শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে কেয়ারটেকার প্রতিষ্ঠার আন্দোলন, এ কোনোটাই তো আপনি বাদ দিতে পারবেন না। আপনি তো ইতিহাস ডিকটেশন দিতে পারবেন না। শুধু 24-এ আওয়ামী লীগ অপরাধ করেছে দেখে আওয়ামী লীগ অপাঙ্ক্ত হয়েছে, আপনি নতুন করে শিয়া সুন্নি ক্রিয়েট করছেন। আপনি একটা শান্তিপ্রিয় দেশ, যেখানে এথনিক কোনো প্রবলেম নাই, মোটামুটি একই ভাষা। হ্যাঁ, আমাদের প্রিয়, আমারই আমারই সহনাগরিক পাহাড়িদের ভাষা আছে, আমরা সেটাকেও আমাদের ভাষা মনে করি, আদিবাসী উপজাতি যে নামই বলি। মূলত আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যারা 24-এর ছাত্র হত্যা, পুলিশ হত্যায় দায়ী, তাদের আপনি বিচার করেন, কিন্তু আপনি একটা টোটাল জনগোষ্ঠীর 40% মানুষকে ব্ল্যাকলিস্ট করে দেবেন, আপনি শিয়া সুন্নি করবেন। আপনি উমাইয়া বংশ আর আব্বাসি বংশের দ্বন্দ্বের ইতিহাস আমরা দেখিনি? আজকে ইরান ইরাক দেখছি না, সিরিয়া দেখছি না? আমরা কি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেব এগুলো কথা বলে? আপনি যারাই যারাই দায়ী বিভিন্ন হত্যাকাণ্ডে, বা আওয়ামী লীগের সময় অনেক দুর্নীতি হয়েছে, আপনি পান্না সাহেব আপনি নিজে এগুলোর প্রতিবাদ করেছেন। আওয়ামী লীগের অগণতান্ত্রিক সিদ্ধান্ত আছে, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, বিচার বিভাগকে দলীয়করণ করেছে, আমরা সেটা তীব্র আন্দোলন করেছি, কিন্তু এখনো তো অবশ্যই। দলীয়করণ বন্ধ হয়নি। এখনো তো বিচার বিভাগ সরকারের সুরে সুরেই কথা বলে। এখনো তো শোন অ্যারেস্টের অর্ডারকে স্টে করে দেয় আপিল বিভাগ, পুলিশকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, বা এক্সিকিউটিভকে ব্ল্যাঙ্ক চেক দেয় যে কোনো মানুষকে হয়রানি করা। আপিল বিভাগ থেকে জামিন নিশ্চিত হওয়ার পরও কোনো লোক সহজে ছাড়া পাচ্ছে না, জেলাররা হাতড়ে বেড়াচ্ছে কোথায় শোন অ্যারেস্ট আছে। তো কোনো কিছু পরিবর্তনও হচ্ছে না, আর আপনি লম্বা লম্বা কথা বলবেন। আপনি শেখ হাসিনার নিউজ শোনেন, 2010 কি 11 সালে আওয়ামী লীগের কতিপয় দল বা আইনজীবী রিট করে তারেক রহমানের প্রচার বন্ধ করে দিল বাংলাদেশের সব টেলিভিশন। উল্টো রেজাল্টে কি হলো? অনলাইনে উনি আরো সক্রিয় হলেন, মাফ করবেন, উনি আরো সক্রিয় হলেন, কারণ উনিও বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, যারাও বাংলাদেশের ওই আওয়ামী লীগের মতোই জনগোষ্ঠী 35 থেকে 40% জনগোষ্ঠীরই প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগ আর বিএনপির বাড়িতে কোনো কিছু হলো না। এর আগে জাসদ বাসদ কমিউনিস্ট পার্টিরা ট্রাই করেছিল, পারেনি কেউ, আওয়ামী লীগের কোলে গিয়ে বিলীন হয়ে গেছে। আবার আওয়ামী লীগের আমলে এই যে গণ অধিকার, নাগরিক ঐক্য, তারপরে আপনার কি নাম, গণসংহতি সহ আরো অনেকগুলো, অনেক লম্বা লম্বা কথা, নয়া বন্দোবস্ত, নয়া গণতন্ত্র, ওই মেনন ভাই ইনু ভাইদের মতোই শেখ হাসিনার বদলে তারেক জিয়ার কোলে গিয়ে বিলীন হয়ে গেল। আবার গণ অধিকারের এক নেতা তো পার্টির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়ে একটা এমপি হওয়ার জন্য বিএনপির কর্মী হিসাবে জয়েন করলো। আমরা তো এই রাজনৈতিক সুবিধাবাদী দেখছি। তো সুতরাং আওয়ামী লীগ বিএনপির বাইরে তো এখন কোনো কিছু ভাবাও যাচ্ছে না। তা আপনি সেই জনগোষ্ঠীর প্রধানের রাজনৈতিক বক্তব্য, তার অনুষ্ঠান আপনি বন্ধ করতে বলবেন, আপনার ক্ষমতা আছে করেন, কিন্তু এটা তো পারা যাবে না। এটা তো আধুনিক যুগ, গ্লোবাল ভিলেজ, মিডিয়ার যুগ, যার ফলে দেখা গেছে নর্মাল যা দেখতো তার চেয়ে 4 গুণ মানুষ দেখেছে।
আগে হয়তো দেখতো খালি আওয়ামী লীগের সমর্থকরা, এখন আমরাও যারা নর্মাল নাগরিক আমরাও আগ্রহ করে দেখেছি যেখান থেকে পেরেছি, যে কি এমন বলেছে বা বলবে যার জন্য এই সরকার এত নার্ভাস। সালাউদ্দিন সাহেব বলছে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়েছে, কোনো আওয়ামী লীগ নাই বাংলাদেশে। তাহলে শেখ হাসিনা দিল্লিতে বসে কি বলছে না বলছে, এতে আপনাদের এত মাথা ব্যথা কেন, এত টেনশন কেন? আবার আমার তো দুঃখ লাগছে যে দিন শেষে তো আমি বাংলাদেশে নাগরিক এবং আমি আমার দেশকে নিয়ে গর্ব করি। আমার দেশে তো আন্তর্জাতিকভাবে আমার তো মর্যাদাই নাই যে কতগুলো অযোগ্য কর্মকর্তা, অযোগ্য ব্যক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, এর একটা প্রতিবাদ করতে 8-9 বার কারেকশন করতে হয়। আবার আপনি সমস্ত শিষ্টাচার লঙ্ঘন করে স্টেটমেন্ট দিয়েছেন, এটা পারেন না। আপনি আপনার প্রতিবাদ জানাবেন ডিপ্লোম্যাটিক ভাষায়। এইটা আমি যদি ভারতও ডিপ্লোম্যাটিক ভাষার বাইরে এরকম কোনো মন্তব্য করতো, পাকিস্তান করতো, আমি তারও প্রতিবাদ করতাম। এবং আপনি জানেন বোধহয় কোনো একটা টক শোয়ে ভারতের এক সাংবাদিক বাংলাদেশকে অসম্মানমূলক কথা বলেছিল, আমি তীব্র প্রতিবাদ করেছিলাম যে না, আপনার কোনো রাইট নেই আমার বাংলাদেশকে অপমান করা। তো সেরকম আপনি আবার এত জঙ্গি কথা বললেন, আবার পরের দিন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সরকারের সিনিয়র মন্ত্রী বৈঠক করে অনুরোধ করলেন যে আরো তেল পাঠান। তার মানে কি আপনি প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ করে আপনি থাকতে পারবেন না? আমি যুদ্ধ চাই না, পরিষ্কার বক্তব্য, যে যাই বলুক। আমি ভারতের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, বার্মার সঙ্গে আমি কোনো যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জীবন দিয়ে প্রমাণ করেছে যে যে অগ্রগতি হিটলার করেছিল, কিন্তু এই যুদ্ধ করে অন্য দেশ আক্রান্ত করতে গিয়ে নিজেই ইতিহাসে বিনাশ হয়েছে। আপনি চোখে চোখ রেখে, আপনার স্বার্থ রেখে আপনি ডিপ্লোম্যাটিক ভাষায় সমাধান করবেন, সেই যোগ্যতা বিএনপি সরকার দেখাতে পারছে না। সেই যোগ্য লোক বিএনপি সরকার কোথাও দেয়নি। এবং শেখ হাসিনার কে আমি একটা কথা বলি, আজকে বিএনপি যদি মনে করে যে জেল জুলুম নির্যাতন করে আরো অ্যারেস্ট করবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উধাও করে দেবে, এই চেষ্টা অতীতে আইয়ুব খান, ইয়াহিয়া খানরা করেছিল, ব্যর্থ হয়েছে। ইভেন খোদ আওয়ামী লীগ বিশেষ করে 18-র পর থেকে বিএনপিকে রাজনৈতিকভাবে নির্মূল করার, ইভেন নানা রকম অত্যাচার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিএনপিও 2001 থেকে 2006, হয়তো বিএনপি সরকারের মদতে হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কারণ সরকার দায়িত্ব এড়াতে পারে না, 21শে আগস্টে গ্রেনেড হামলা করে 24 জনকে হত্যা করেও আওয়ামী লীগের অগ্রযাত্রা থামাতে পারেনি। এবং ওই দিনও পুলিশের কি বর্বরতা! গ্রেনেড হামলার পর যখন আহতদেরকে লোক একে অপরকে হেল্প করছে, জনগণ গেছে স্বতঃস্ফূর্তভাবে, তখন পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে। আমরা কি এগুলো ভুলে গেছি? আমরা বিভিন্ন সরকারের অগণতান্ত্রিক আচরণ, স্বৈরতান্ত্রিক আচরণ আমরা দেখিনি? আমরা নিজেরা ভুক্তভোগী হইনি? আমরা বিচার বিভাগের দলবাজি করা দেখিনি সব সরকারের সময়? এখন যেন মনে হচ্ছে সব সাধু হয়ে গেছে, একমাত্র আওয়ামী লীগই দোষ করেছে, আর এরা সব আপনার বেহেস্তের প্রতিনিধি, এরা সব স্বর্গের দেবদূত। এরা যে ফ্যাসিস্ট আচরণ করেছে, বিশেষ করে এই জুলাই আন্দোলনের দাবিদার বলে পরিচিতরা বাড়ি ঘরে গিয়ে হামলা করে সমাজের ফেব্রিক নষ্ট করে দিয়েছে। ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি শ্রদ্ধা, পাড়ার মুরব্বীকে দেখলে সম্মান জানানো, তা না করে স্কুলের হেডমাস্টারকে নামিয়ে দিয়েছে, প্রিন্সিপালকে বের করে দিয়েছে, মহিলা প্রিন্সিপালকে তাড়া করেছে। কি বর্বরতা না করেনি! আমি পরিষ্কার বলি, আমি একজন নাগরিক হিসাবে যে কোনো আন্দোলনে থাকব। এই ধরনের তালেবানিকরণ, আফগানিস্তানকরণ, পাকিস্তানিকরণের বিরুদ্ধে আমি সারা দেশের মানুষকে অনুরোধ জানাবো, আইনের শাসনের জন্য প্রয়োজনে আবার আন্দোলন করতে হবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। এটা করলে এই দেশ থাকবে না। আমরা বর্বর হিসেবে পরিচিত হব, আমরা তা না। ইভেন এই তরুণ প্রজন্মেরও অনেকদের সঙ্গে আমার কথা হয়, তারাও ক্লান্ত তাদের কিছু ভাই বোনদের এই আচরণ দেখে, এই মবগিরি দেখে। আমার শেষ প্রশ্ন যে এই সবগুলোকে কেন এখনো প্রশ্রয় দেওয়া হচ্ছে? আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার তার যে ওপেন সন্ত্রাসী কর্মকাণ্ড, একের পর এক ঘটনা, মামলা ঠিকই অনেক সমালোচনা করা হয়েছে, কিন্তু স্পর্শটা করা যাচ্ছে না। সরকারের দুর্বলতা কোথায়? মানে কেন এগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? তাদের ভীষণটা কি আসলে? এটা তো বিএনপি ভালো বলতে পারবে বা সরকারের কেউ। তবে আমি যেটা মনে করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু সালাউদ্দিন আম্মার না কি নাম রাকসুর জিএস, আমার লজ্জাও লাগে।
আমি ওই বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ডক্টর শামসুজ্জোহা, ইতিহাসের এক হুম, সূর্য সন্তান, যিনি ছাত্রদের জন্য নিজের জীবন দিয়েছিল। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু আম্মারের মাস্তানি না, আমার লজ্জা লাগলো, পরে অবশ্য ছাত্রদল উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। চিহ্নিত যুদ্ধাপরাধী, দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদ, মীর কাসেম, সালাউদ্দিন কাদের, কাদের মোল্লা সহ সবার ছবি তুলেছে। এরা নাকি জুডিশিয়াল কিলিং হয়েছে। আমি এখন জাগ্রত, আমি এখন জানতে চাই সুপ্রিম কোর্টের বিবেকবান আইনজীবী যারা অতীতে যে কোনো কথাই হলে কন্টেম করত, বা আমাদের শ্রদ্ধেয় আপিল বিভাগকে অনুরোধ করি, এই যে আপনাদের বিচারকে জুডিশিয়াল কিলিং বলছে, মানুষ তো দু একটা কথা বললে আপনারা কন্টেম করেন, সবাইকে করেন, আমাকেও করেছেন, কিন্তু আপনাদের বিচারকে যে জুডিশিয়াল কিলিং বলছে, একবার না, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে, শিবির, আপনারা এই ব্যাপারে নীরব কেন? এগুলো বিএনপি, আমার কাছে মনে হচ্ছে বিএনপি লেজে গোবরে করে ফেলছে। বিএনপি ভাবছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আমার এদের দরকার, সুতরাং এদের বেয়াদবি আমি সহ্য করি। আবার গায়ের উপরে বেশি উঠে গেলে এরাই, বিএনপি আবার মারছে এদেরকে। এর কারণটা হচ্ছে এগুলো করে আপনি রক্ষা করতে পারবেন না কোনো কিছু। আপনাকে থাকতে হবে স্থির সিদ্ধান্তে, আপনি আইনের শাসন দেবেন নাকি জঙ্গলি শাসন দেবেন, নাকি দলবাজের শাসন দেবেন, এই সিদ্ধান্ত বিএনপি নিক।